আমি নোমান আকর্ষণ পাঠশালা থেকে এখন তোমাদের সাথে আলোচনা করব তোমাদের বাংলা দ্বিতীয় পরিচ্ছেদ 31। এটার পুরোপুরি আমরা বিস্তারিত আলোচনা করব, পাশাপাশি আমরা গুরুত্বপূর্ণ এমসিকিউ দেখব, তাও আবার ব্যাখ্যা সহকারে, যাতে আমাদের সম্পূর্ণ পড়াটি একেবারে গোছালো আকারে হয়ে যায়। চলো আমরা শুরু করি। এটা কিভাবে বিস্তারিত আকারে পড়ব, একেবারে খুঁটে খুঁটে পড়ার চেষ্টা করব, যাতে আর বাইরে থেকে কোনো পড়া পড়তে না হয়। এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষিক একককে বাক্য বলে। তো আমরা জানি কোনো একটা বাক্য হতে হলে তার মধ্যে একাধিক শব্দ থাকতে হয়। যেমন রহিম বই পড়ে, করিম কাজটি করছে, সজল ও লতা বই পড়ে। তো এখানে একাধিক শব্দ আছে, একটা না একাধিক শব্দ আছে, এবং এগুলোর সমন্বয় কি হয়, বাক্য হয়। কিন্তু তার অর্থবোধক হতে হবে, এবং পূর্ণ অর্থবোধক না হলে সেটা হবে না। যেমন সজল ও লতা বই পড়ে, তো এটা কি মিন করতেছে যে সজল এবং লতা ওরা বই পড়তেছে। কিন্তু তুমি যদি এমন বলো বই, লতা পড়ে, সজল, তো এরকম হলে এটা পূর্ণ অর্থবোধক হবে না, মানে এটা কেমন জানি গোজামেল টাইপের হয়ে যাবে। তো ওই রকম হলে হবে না। একত পূর্ণ অর্থবোধক হতে হবে, আর একত হলো যে একাধিক শব্দ দিয়ে সাধারণত গঠিত হয়। বাক্য দিয়ে বক্তার মনের ভাব সম্পূর্ণ প্রকাশিত হয়। যেমন আমরা কোনো ভাব প্রকাশ করতে চাইলে আমরা কি ব্যবহার করি, বাক্য ব্যবহার করি। শুধু একটা শব্দ দিয়ে তো আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি না। সজল ও লতা বই পড়ে, সজল ও লতা বই পড়ে, তারা একটা কাজ করছে, এটি একটি বাক্য। কারণ এখানে অনেকগুলো শব্দ সমন্বয়ে অর্থবোধক বাক্য তৈরি হয়। 5টি শব্দ দিয়ে গঠিত এই বাক্যে বক্তার মনের ভাব পুরোপুরি প্রকাশিত হচ্ছে। সজল ও লতা বই পড়ে, এটা সম্পূর্ণরূপে ওদের মনোভাবটা ব্যক্ত করতে পারছে যে ওরা বই পড়ছে। এরপরে বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে পদ বলে। তো বাক্যের মধ্যে স্থান পাওয়া, যেমন এই বাক্যে 5টা শব্দ স্থান পাইছে, সজল, লতা ও বই পড়ে। এখানে যদি আমরা দেখি সজল, সজল একটা কি নাউন বা আমরা বিশেষ্য বলি। ও একটা যোজক, ও একটা কি যোজক। এগুলা নিয়ে কিন্তু আমরা আগে বিস্তারিত আলোচনা করেছি, এখন শুধু ধারণা দিচ্ছি তোমাদের। লতা একটা নাম বিশেষ্য, বই কোনো কিছুর নাম, এখানে বিশেষ্য, পড়ে তাহলে বই পড়ে, পড়া একটা কি ক্রিয়া, কাজ। তো এভাবে করে এখানে পদগুলো দেখে রাখতে হবে। এদিক দিয়ে পদ হলো বাক্যের একক। তাহলে এখান থেকে আমরা যদি দেখি পদ, বাক্যের একককে কি বলে, পদ বলে। বাক্যের একককে কি বলে, পদ বলে। এখানে প্রতিটা একটা একটা পদ। এই পুরো বাক্যের মধ্যে 5টা পদ আছে। কয়টা পদ আছে, 5টা পদ। তো বাক্যের একক মানে বাক্যের ছোট ছোট অংশ হলো পদ। রূপতত্ত্বের অংশে আমরা আমাদের পরিচ্ছেদ প্রথম দিকেই দেখেছি রূপতত্ত্ব। এই রূপতত্ত্বের মধ্যে শব্দ নিয়ে আলোচনা করা হয় বা পদ নিয়ে আলোচনা করা হয়। কি নিয়ে, পদ নিয়ে। তাহলে রূপতত্ত্বের মূল আলোচ্য বিষয় হলো পদ। রূপতত্ত্বে অংশে শব্দশ্রেণী নামে বাক্যের এই পদ বিভাজনকে উপস্থাপন করা হয়েছে। তো আমরা সেখানে দেখেছি রূপতত্ত্ব অংশের মধ্যে এই যে পদ আছে, পদ নিয়ে পুরোপুরি আলাদা আলাদা আলোচনা করা হয়েছে রূপতত্ত্বে। উপরের বাক্যে সজল, লতা ও বই এগুলা বিশেষ্য। একটু আগেই তোমাদেরকে বললাম এই 3টা কি বিশেষ্য, মানে নাউন। এই 3টা নাউন, মনে রাখবে এগুলো। আমি খুঁটিয়ে খুঁটিয়ে পড়ার চেষ্টা করছি যাতে তোমাদের ভালোভাবে একটা ধারণা হয়। ও একটা কি, ও একটা যোজক, ও একটা কি যোজক। পড়ে, পড়ে মানে কাজ করছে, ক্রিয়া, তাহলে এটা ক্রিয়া। তো এগুলো নিয়ে তো আমরা একটু আগেই দেখলাম। চলো আমরা এর পরে যাই। বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছ অনেক সময় পদের মতো কাজ করে, মানে 2টা 3টা শব্দ একটা অর্থবোধকভাবে কাজ করবে, তাই সেই একাধিক পদের গুচ্ছকে বর্গ বলা হয়। একই অর্থ প্রকাশ করলে ওইরকম যদি একাধিক শব্দ মিলে একটা কোনো কিছু মিন করে, তাহলে সেটাকে কি বলে, বর্গ বলে। কি বলে, বর্গ। উপরের বাক্যে সজল ও লতা একটি বর্গ, তাহলে সজল ও লতা এখানে একটি বর্গ। সজল ও লতা কি হবে, একটি বর্গ হবে, কারণ দোনোটা একই উদ্দেশ্য বা একই কাজ করছে। সাধারণত বাক্যের প্রধান 3টি অংশ থাকে। তাহলে বাক্যের প্রধান অংশ কয়টি, 3টি। কি, কর্তা, কর্ম এবং ক্রিয়া। কর্তা মানে আমরা যে সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট হিসেবে, সাবজেক্ট, অবজেক্ট এবং ভার্ব এখানের অনুসারে। তাহলে বাক্যের ক্রিয়াকে যে চালায় সে হলো কর্তা। যেমন আমরা যদি এখানে দেখি সজল ও লতা বই পড়ে, তাহলে এখানে ক্রিয়াকে কে চালাচ্ছে, সজল এবং লতা বা সজল ও লতা। তাহলে সজল ও লতা এখানে মূলত কর্তা। সজল ও লতা কি এখানে কর্তা, যাকে অবলম্বন করে ক্রিয়া সম্পাদিত হয়, মানে যে বিষয়টা অনুসারে। যেমন বইকে নিয়ে এখানে ক্রিয়াটা সম্পাদিত হচ্ছে, বইকে দিয়ে। তাহলে বইকে দিয়ে ক্রিয়া সম্পাদিত হলে সেটা হবে কি, সেটা হবে কর্ম। সেটা হবে কি, কর্ম। তাহলে এখানে বইটা হবে কর্ম। আর বাক্যের মধ্যে যে অংশ দিয়ে কোনো কিছু করা, ঘটা, হওয়া বোঝায় তাকে কি বলে, ক্রিয়া বলে। তাহলে এখানে কি হচ্ছে, পড়ে, এটা একটা ক্রিয়া। পড়ে, এটা একটা কি হবে,
ক্রিয়া হবে, তাহলে এখানের মধ্যে এটা একটা ক্রিয়া। আশা করি বুঝতে পারছো। প্রতিটি বাক্যকে উদ্দেশ্য ও বিধেয় দুটি অংশে ভাগ করা যায়, উদ্দেশ্য সাবজেক্ট এবং প্রিডিকেট। এই দুটি অংশে, পৃথিবীর যে কোনো বাক্যকে এই দুটি অংশে ভাগ করা যায়। বাক্যের যে অংশ কারো সম্পর্কে বলা হয়, মানে বাক্যের কোনো অংশের মধ্যে যদি কারো সম্পর্কে বলা হয় তাহলে সেটা হবে বাক্যের উদ্দেশ্য। যেমন যদি লিখো এখানের মধ্যে, এখানে যদি থাকে রহিম বই পড়ে, তাহলে এখানে রহিমকে উদ্দেশ্য করে বলা হচ্ছে, তাহলে বাক্যের উদ্দেশ্য হলো কে? রহিম, তাহলে এখানে উদ্দেশ্য হলো রহিম। আর বাকি যে অংশটা থাকে সেটাকে বলা হয় কি? বিধেয়। এছাড়া বাক্যের যে অংশ উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয়, বাক্যের যে অংশ কি উদ্দেশ্য সম্পর্কে কিছু বলা হয় তাকে বলা হয় বিধেয়, মানে এই অংশটা তখন হবে কি? বিধেয়। উপরের মধ্যে আমরা যদি এটার সাথে মিলাই সজল ও লতা, তাহলে সজল ও লতা হলো উদ্দেশ্য, ওদেরকে উদ্দেশ্য করে কোনো কিছু বলছে, ওরা কি করছে? বই পড়ছে, তাহলে বই পড়াটা হবে কি? বাকি অংশটা হবে বিধেয়। এছাড়া যদি আরও বাকি অংশ থাকতো তাহলে সেটাও হতো কি? বিধেয়। তাহলে উপরের বাক্যে সজল ও লতা হলো উদ্দেশ্য, বই পড়া হলো বিধেয়। আশা করি বুঝতে পারছো। এরপর দেখো গঠনগত দিক দিয়ে বাক্যকে 3 ভাগে ভাগ করা যায়। এখানে খুবই ছোট একটা বিষয় আসছে, এগুলা নিয়ে বিস্তারিত আলোচনা থাকবে সামনে। তোমরা পরিচ্ছেদগুলো ভালোভাবে সিরিয়ালি দেখবে, আমি তোমাদের জন্য সিরিয়াল করে দিচ্ছি। সরল বাক্য সিম্পল সেন্টেন্স এবং জটিল বাক্য কমপ্লেক্স এবং যৌগিক কম্পাউন্ড, এই 3টি ভাগে ভাগ করা হয়। তো আমরা প্রতিটা একটু একটু করে দেখে নিই। সরল বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে তাকে বলা হয় সরল বাক্য। আমরা ফাইনিট ভার্ব সম্পর্কে তো সকলে জানে, ফাইনিট ভার্বকে কি বলা হয়? সমাপিকা ক্রিয়া। একটা সমাপিকা ক্রিয়া থাকলে সেটাকে কি বলা হবে? শুধু একটা সমাপিকা ক্রিয়া থাকলে সরল বাক্য। যেমন জেসমিন সবার জন্য চা বানিয়েছে, যে এটা একটা সমাপিকা ক্রিয়া, মানে এটা দ্বারা ভাব সম্পূর্ণ হচ্ছে। সমাপিকা ক্রিয়ার কাজ কি? ভাব সম্পূর্ণ করা। তো আমি যদি এখন বলতাম জেসমিন সকালে উঠার পর কি করছে, আমাদের একটা নতুন কিছু জানার ইচ্ছা থেকে যায় না? তাহলে এটাকে সমাপিকা ক্রিয়া বলবে না। যদি আমি এটা বলি জেসমিন সকালে উঠে চা বানিয়েছে, তাহলে এই যে চা বানিয়েছে এরপরে কোনো কিছু শোনার আর কোনো ইচ্ছা থাকে না, মানে বাক্যের অর্থটা সম্পূর্ণ হয়ে যায়। সমাপিকা ক্রিয়ার কাজও সেম, ও বাক্যের অর্থটাকে সম্পূর্ণ করবে, মানে এরপরে আর নতুন করে কিছু জানার ইচ্ছা থাকবে না। তাহলে এটা হলো কার কাজ? সমাপিকা ক্রিয়ার কাজ। তো তোমাদের মনে রাখতে হবে একটি মাত্র সমাপিকা ক্রিয়া থাকলে সেটা সরল বাক্য। তোমাদের পরীক্ষায় হুবহু এই উদাহরণগুলো কমন আসবে, 100% শিওর থাকো। এই উদাহরণের বাইরে কখনো দিবে না তোমাদেরকে। 2 নাম্বার জটিল বাক্য, একটি মূল বাক্যের অধীনে, মানে একটা মূল বাক্য থাকবে এবং এর অধীনে আশ্রিত বাক্য থাকবে কিছু, যার আশ্রিত বাক্য বা শব্দাংশ থাকলে তাকে কি বলে? জটিল বাক্য বলে। যেমন এটার মধ্যে যোজক থাকে, মনে রাখতে হবে যোজক। এই জটিল বাক্যের মধ্যে যোজক থাকবে, কিন্তু কেমন যোজক? সাপেক্ষ যোজক থাকবে। এগুলো নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। সাপেক্ষ যোজক কি? এখানে যদি হয় তাহলে এখানে যদি, তবে, যিনি, তিনি, যে, সে, এরকম সাপেক্ষ থাকবে, মানে একটার সাথে একটা কানেক্টেড থাকবে। তাহলে এখানে যেগুলো হবে এগুলো হলো সাপেক্ষ যোজক নিয়েও আমরা আলোচনা করেছি এর আগে। যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো। তাহলে এখানে দেখো এই বাক্যটা এটার উপর নির্ভর করছে, এই বাক্যের উপর নির্ভর করছে, তাহলে এটাকে বলা হয় মূল বাক্য। এটাকে কি বলবে? মূল বাক্য। আর এটাকে বলা হয় আশ্রিত বাক্য। এই অংশটাকে কি বলবে? আশ্রিত বাক্য। এটার উপর নির্ভর করছে। যদি তোমার কিছু বলার থাকে তো থাকলে এরপরে কিছু একটা তো আসবে, তবে এখনই বলে ফেলো। তো তাহলে এটা হলো মূল বাক্য এবং এটা হলো সে আশ্রিত বাক্য। এরপরে আমরা যদি যৌগিকে যাই, এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ, এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে যুক্ত হয়ে যৌগিক বাক্য গঠন করে। এখানে কি বলছে? যোজকের সাথে কি হবে? যোজকের মধ্যে সংযুক্ত হবে। এখানে যে যোজকগুলো থাকবে সেগুলো কিন্তু 2টা না, একটা থাকবে। কয়টা থাকবে? একটা। যেমন রহমত রাতে রুটি খায় আর রহিম ভাত খায়। এই যে আর, এবং, ও, কিন্তু, এগুলো সবগুলো হলো কি যোজক? নর্মাল যে যোজকগুলো আছে সেগুলা, মানে এটা ডাবল থাকবে না, একটা থাকবে। তাহলে আমরা যৌগিক বাক্যের উদাহরণটা বুঝতে পারছি। এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মধ্যে যুক্ত হলো বা যোজকের মাধ্যমে কি হলো? যুক্ত হল। রহমত রাতে রুটি খায় আর রহিম ভাত খায়, এটা বাক্যটাকে কি করলো? যুক্ত করলো। কিন্তু এখানের মধ্যে দেখো এগুলো হলো সাপেক্ষ যোজক। যদি তোমার কিছু বলার থাকে তবে এখনই বলে ফেলো। তাহলে যদি, তবে, যিনি, তিনি, যে, সে, যারা, তারা, এগুলা। এর আগে তোমাদেরকে আরেকটা কথা বলে রাখি, তোমাদের এইরকম করে আমাদের সম্পূর্ণ যে কোনো বই দাগানো আকারে আছে, যেখান থেকে 100% তোমরা পরীক্ষায় কমন পাবে। তোমরা যদি দাগানো বইটি নিতে চাও তাহলে এই নাম্বারে অথবা নিচে থাকা ডিসক্রিপশন বক্সে ফেসবুক পেজে মেসেজ দিয়ে আমাদের সাথে কথা বলে বইগুলো নিতে পারো। পাশাপাশি তোমরা প্রতিটা বিষয়ের সাজেশন পেয়ে যাবে, একেবারে গুছালো সাজেশন থাকবে, পাশাপাশি দাগানো বই থাকবে যেখান থেকে 100% পরীক্ষায় কমন আসবে। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে
দুটি ভাগে বিভক্ত করা যায়। মানে ক্রিয়া থাকবে এবং না থাকবে এরকম উপর ডিপেন্ড করে কয়টা ভাগে? দুইটা ভাগে। একটা হলো সক্রিয় বাক্য যেখানে ক্রিয়া থাকবে, একটা হলো অক্রিয় বাক্য যেখানে ক্রিয়া থাকবে না। সক্রিয় বাক্য যেসব বাক্যে বিধেয় অংশে ক্রিয়া থাকে, বিধেয় অংশ কি থাকে? ক্রিয়া থাকে, সেগুলোকে বলা হয় সক্রিয় বাক্য। যেমন আমার মা চাকরি করেন, এখানে কি চাকরি করেন একটা ক্রিয়া আছে, তাহলে এটা হলো সক্রিয় বাক্য, চাকরি করেন, এখানে ক্রিয়া আছে। এরপরে যদি আমরা দেখি অক্রিয় বাক্যের মধ্যে যেসব বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকে না, বিধেয় অংশে কি থাকে না? ক্রিয়া থাকে না, সেগুলোকে বলা হয় অক্রিয় বাক্য। যেমন তিনি বাংলাদেশের নাগরিক, এখানে কোনো ক্রিয়াও নেই, তাহলে এটা কি হবে? এটা হবে অক্রিয় বাক্য। এটা কি হবে? অক্রিয় বাক্য। কিন্তু যদি অতীত অথবা ভবিষ্যৎকালের প্রয়োগ ঘটে, যদি অতীত অথবা ভবিষ্যৎকালের প্রয়োগ ঘটে, সেগুলো সক্রিয় বাক্য হয়ে যাবে। যেমন তিনি বাংলাদেশের নাগরিক ছিলেন, এটা অতীত, ছিলেনটা কি? অতীত, আগে ছিলেন। তো এই ছিলেনটা দিয়ে সেটাকে কি করে ফেললো? একটা ক্রিয়া আনার কারণে এটা সক্রিয় বাক্য হয়ে গেল। এই বাক্যটা কিন্তু সক্রিয়, আর এই বাক্যটা কিন্তু সক্রিয় না, এটাতে ক্রিয়া নাই। তাহলে অতীত প্রয়োগে সেটা কি হয়ে গেল? সক্রিয় হয়ে গেল। তিনি বাংলাদেশের নাগরিক হবেন, এই হবেন দিয়ে সেটা ভবিষ্যৎ নির্দেশ করতেছে এবং এটা কি হয়ে গেল? সক্রিয় হয়ে গেল। কি হয়ে গেল? সক্রিয়। বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে বিবৃতিবাচক, নেতিবাচক, প্রশ্নবাচক, অনুজ্ঞাবাচক, আবেগবাচক প্রভৃতি ভাগে ভাগ করা যায়। কয় ভাগে সেটা আসে নাই। তাহলে তোমাদের প্রশ্ন এমনও হবে না যে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্যকে কয় ভাগে ভাগ করে, এটা কখনো আসবে না। বলবে যে বক্তব্যের লক্ষ্য অনুযায়ী বাক্য নিচের কোনটি, মানে এখানের মধ্যে তোমাকে অনেক ধরনের উদাহরণ থাকবে, এখান থেকে যে কোনো একটা থাকবে। তো তাহলে আমরা এগুলো একটু দেখে নিই। বিবৃতিবাচক বাক্য যেখানে কোনো কিছু এক্সপ্লেইন করা হবে, বলা হবে, সাধারণভাবে কোনো বিবরণ প্রকাশ পায়, সেসব বাক্যকে কি বলা হয়? বিবৃতিবাচক বাক্য বলা হয়। বিবৃতিবাচক বাক্য ইতিবাচক, নেতিবাচক হতে পারে। বিবৃতিবাচক বাক্য দুই ধরনের হয়, একটা ইতিবাচক, একটা নেতিবাচক, হ্যাঁবাদক বা নাবোধক, অ্যাফার্মেটিভ, নেগেটিভ হতে পারে। আমরা রোজ বেড়াতে যেতাম, তাহলে আমরা রোজ বেড়াতে যেতাম, ইতিবাচক বাক্য বলতেছে এবং এখানে বিবৃতি করতেছে যে ও কোনো জায়গায় যেত, তারা আমাদের ভোলেননি, কোনো কিছু সম্পর্কে কি করতেছে? এক্সপ্লেইন করতেছে। তো এই উদাহরণ দুইটার বাইরে প্রশ্ন আসবে না। তো তোমাদের কাছে কি উদাহরণগুলো এতবার পড়ে ফেলা যে যাতে এগুলো ফুল মনে থাকে। 2 নাম্বার প্রশ্নবাচক বাক্য, বক্তা কারো কাছ থেকে কিছু জানার জন্য যে ধরনের বাক্য বলে সেগুলোকে প্রশ্নবাচক বাক্য বলে। যেমন তোমার নাম কি, তাহলে কোয়েশ্চেন করতেছে, প্রশ্নবাচক বাক্য। সুন্দরবনকে কোন ধরনের বনাঞ্চল বলা হয়, কোয়েশ্চেন করতেছে, প্রশ্নবাচক। এটা তোমরা আমার থেকে ভালো পারবে। এই দুইটা টপিক খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে 3 এবং 4টা খুবই গুরুত্বপূর্ণ। এরপর আমরা এমসিকিউ ব্যাখ্যা দেখব। অনুজ্ঞাবাচক বাক্য, অনুজ্ঞাবাচক বাক্যের মধ্যে আদেশ থাকবে, নিষেধ থাকবে, অনুরোধ থাকবে, প্রার্থনা থাকবে ইত্যাদি। এগুলা খুবই গুরুত্বপূর্ণ, এই যে নিয়মগুলো সেগুলো গুরুত্বপূর্ণ, বোঝাতে অনুজ্ঞাবাচক বাক্য বলা হয়। যেমন আমাকে একটি কলম দাও, অনুরোধ করতেছে যে আমাকে একটি কলম দাও, অনুরোধ করে, তার মঙ্গল হোক, তার জন্য প্রার্থনা করতেছে। তাহলে এগুলা থাকলে সেই বাক্যকে কি বলে? অনুজ্ঞাবাচক বাক্য বলে। কি বলে? অনুজ্ঞাবাচক। আবেগবাচক বাক্য, কোনো কিছু দেখে বা শুনে অবাক হয়ে যে ধরনের বাক্য তৈরি হয় তাকে কি বলে? আবেগবাচক বাক্য বলে। কি বলে? আবেগবাচক। যেমন অবাক হয়ে যাবে এরকম কোনো যদি শব্দ হয়, যেমন দারুণ, আমরা জিতে গেছি, এত উঁচু পাহাড়ে উঠে আমি তো ভয়ে মরি, তাহলে এখানে মধ্যে তার অনুভূতিগুলো বোঝাচ্ছে। কি বোঝাচ্ছে? অনুভূতিগুলো বোঝাচ্ছে। তো এইগুলা মনে রাখবে, এটা হলো আবেগবাচক। আশা করি তোমরা পুরো পরিচ্ছেদটা ভালো করে বুঝতে পারছো। আমরা এমসিকিউ দেখবো, এমসিকিউর ব্যাখ্যা দেখবো। চলো আমরা দেখে নিই এখান থেকে। এখন তোমাদের মধ্যে অনেকে বলবে ব্যাখ্যা কেন দিয়েছি, ব্যাখ্যা যদি দিয়ে তোমাদের মধ্যে অনেকে যদি বলো যে ব্যাখ্যা কেন, ব্যাখ্যা তুমি যদি পড়তে পারো তাহলে তোমার 10টা এমসিকিউ পড়লে একটা পরিচ্ছেদ শেষ। এত এমসিকিউ পড়ার কোনো মানে হয় না। তুমি যদি 8 থেকে 10টা প্রতিটা পরিচ্ছেদের, আমি সর্বোচ্চ 10টা এমসিকিউ বাছাই করার চেষ্টা করেছি, 10টা পড়লেই দেখা যায় যে তোমার পুরো পরিচ্ছেদ একেবারে আগা থেকে গোড়া পর্যন্ত ফুল ক্লিয়ার। তো আর বাড়তি পড়তে হচ্ছে কেন? এক বা একাধিক শব্দ দিয়ে গঠিত পূর্ণ অর্থবোধক ভাষার একককে কি বলে? ভাষার একককে কি বলে? এখানের মধ্যে বাক্য বলে। কি বলে? বাক্য। তাহলে আমরা যদি দেখি এক বা একাধিক শব্দ মিলে বাক্যের একক গঠিত হয়, এটা আমরা একটু আগে পড়েছি, সেখানে উদাহরণও ছিল সজললতা বই পড়ে। এখানের মধ্যে 5টি শব্দ দিয়ে গঠিত, এখানে কি বলা হয়? বাক্য বলা হয়। এগুলো তোমরা নিজেদের মতো করে পড়ে নিতে পারবে। এগুলো আমি যখনই এখন তোমাদেরকে সুন্দর করে ব্যাখ্যা সহকারে পড়িয়েছি তাই আর দেখাচ্ছি না, প্রতিটি বিষয় এখানে আলাদা আলাদা করে দেওয়া আছে। এরপর দেখো 2 নাম্বার, বাক্যের মধ্যে স্থান পাওয়া প্রত্যেকটি শব্দকে কি বলা হয়? বাক্যের মধ্যে স্থান পাওয়া শব্দগুলোকে কি বলে? পদ বলে। প্রতিটা একটা একটা পদ, প্রতিটা একটা একটা পদ।
বাক্যের মধ্যে একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? বর্গ বলে। একাধিক শব্দের গুচ্ছকে কি বলে? বর্গ বলে। বাক্যের ক্রিয়াকে যে চালায় তাকে কি বলে? কর্তা বলে। কর্তা কি চালায়? বাক্যের ক্রিয়াকে চালায় কর্তা। সজল স্কুলে যায়, বাক্যের উদ্দেশ্য কি? সজল হলো উদ্দেশ্য। সজল কি? উদ্দেশ্য। এবং এই স্কুলে যাওয়াটা হলো বিধেয়। উদ্দেশ্য এটা হলো কি? বিধেয়। একটি মূল বাক্যের অধীনে এক বা একাধিক আশ্রিত বাক্য থাকলে, কি থাকলে? আশ্রিত বাক্য বা বাক্যাংশ থাকলে তাকে কি বলে? তো আমরা দেখেছি যদি, তিনি, যিনি, সে এগুলো থাকলে কি হয়? সেটা জটিল হয়। কি হয়? জটিল। এবং যৌগিকের মধ্যে মাত্র একটা থাকে যোজক। যৌগিকে কি থাকে? একটা থাকে। সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে। সরল বাক্যে একটা সমাপিকা ক্রিয়া থাকে। এগুলো সেম ওইখানের পড়াগুলোই দেওয়া আছে, তো তোমরা যখন পড়েছো আর প্রয়োজন নাই। এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মাধ্যমে মিলে যে বাক্য হয় তাকে কি বলে? এক বা একাধিক বাক্য বা বাক্যাংশ যোজকের মধ্যে মিললে তাহলে সেটা হবে কি? যৌগিক। একটা যোজক দিয়ে যদি মিলে সেটা কি হবে? সেটা হবে যৌগিক বাক্য। কি হবে? যৌগিক বাক্য। বাক্যের বিধেয় অংশে ক্রিয়া থাকা না থাকা বিবেচনায় বাক্যকে কত ভাগে ভাগ করা হয়? 2 ভাগে। একটা সক্রিয়, একটা অক্রিয়। সক্রিয় বাক্য কি সেটাও তোমাদেরকে বলেছি, অক্রিয় বাক্য কি সেটাও আমি তোমাদেরকে বলেছি। কোনো কিছু দেখা বা শোনা অবাক বা বিস্মিত হলে কোন ধরনের বাক্য হয়? মানে তুমি অবাক হয়ে গেছো, তাহলে সেটা হবে কি? আবেগবাচক বাক্য। অবাক হয়ে গেছো, সেটা হবে আবেগবাচক।